BF3 BCl3 BBr3 আর BI3, তাই তো? আমাদের কোশ্চেন কি ছিল যে কোনটার লুইস অ্যাসিডিটি সবচেয়ে বেশি। তাহলে সেটা কি করব, দেখো তোমাদের এক্সপেক্টেড এরকম মনে হতে পারে, এক্সপেক্টেড যে আমাদের বোরনের সঙ্গে তিনটে আমাদের ফ্লুরিন আছে, তো তার মানে ফ্লুরিন যেহেতু মোস্টলি ইলেকট্রোনেগেটিভ নিজের দিকে টানবে, তার মানে এর মাথায় সবচেয়ে বেশি ডেল্টা পজিটিভ চার্জ করবে। কিন্তু যদি সেটা করে তাহলে এক্সপেক্টেড কি ছিল যে বোরনের মাথায় সবচেয়ে বেশি পজিটিভ চার্জ থাকবে BBF3 তে, তারপরে BCl3 তে, তারপরে BBr3 তে, তারপরে আমাদের কি আসবে BI3 তে। এটা আমাদের এক্সপেক্টেড ছিল। কিন্তু অবজার্ভ যদি দেখি, অবজার্ভডে আমরা দেখছি কি, অবজার্ভডে আমরা দেখছি যে BI3 সবচেয়ে বেশি লুইস অ্যাসিড, তারপরে BBr3, তারপরে আমাদের কি BCl3, তারপরে আমাদের BF3। এবার তুমি বলবে কেন স্যার? কারণ এইখানে আমি ডিউ টু ব্যাক বন্ডিং আমরা কি দেখব যে ব্যাক বন্ডিং সবচেয়ে ভালো কোথায় হয়? আমাদের BF3 তে। এবার BF3 তে যতই আমাদের ব্যাক বন্ডিং হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে, ব্যাক বন্ডিং যত হচ্ছে তত আমাদের যে বোরনের মাথায় যে ভেকেন্ট অরবিটালটা আছে p অরবিটাল, সেটার কিন্তু ততটা ভেকেন্ট থাকছে না ডিউ টু পাই ডোনেশন। এবার দেখো এই যে এদের যে ফিল্ড p অরবিটাল আছে, তারা যদি ভালো করে ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করে, তাহলে কি হবে? তাহলে দেখো তারা তারা কি করছে, পাই ডোনেশনটাও ভালো করছে। পাই ডোনেশন ভালো হচ্ছে কেন অন্যদের রেসপেক্টে? কারণ এখানে টুপি 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 বন্ডিং হচ্ছে, বা পি পাই ব্যাক বন্ডিং হচ্ছে। পি পাই ব্যাক বন্ডিং উইথ সিমিলার সাইজ। দেখো এখানেও টুপি, এখানেও টুপি, তার মানে সিমিলার সাইজ হলে আমরা বলেছি এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিং বেড়ে যাবে। আর যদি সেটা বেড়ে যায়, তার মানে আমরা কি বলবো যে এইখানে যদি তাহলে পাই ডোনেশনও বেড়ে গেল। আর পাই ডোনেশন বাড়লে এইটার যে ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্ট অরবিটালের যে মানে নেচার, সেটা কি ধীরে ধীরে এটা ফিল হয়ে যাচ্ছে। তার মানে এটা তত কিন্তু ভ্যাকেন্সি দেখাতে পারবে না। কিন্তু ইন কেস অফ BI3 এই পাই ডোনেশনটা কিন্তু একদমই পসিবল না, কারণ সেখানে 2p 5p, মানে সাইজের হিউজ মিসম্যাচ। তাহলে কি হবে, সাইজের যদি হিউজ মিসম্যাচ থাকে, তাহলে কিন্তু আমাদের কি এই পাই বন্ডিংটা মানে পাই ডোনেশনটা হবে না। তার মানে এখানে হিউজ পরিমাণে আমাদের কি ভ্যাকেন্সি থেকে যাবে। তার জন্য ও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে ইলেকট্রন। কথাটা বোঝা গেল? তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক ট্রেন্ড। দেখো বুঝতে পারলে নাকি প্রত্যুষা? হ্যাঁ প্রত্যুষা বুঝেছি। বুঝেছো? হ্যাঁ লিখে নাও, লিখে নাও। Because fluorine atom is most electronegative, because of fluorine atom is most electronegative, so boron atom in BF3 must experience maximum electron deficiency. In BF3 must experience maximum electron deficiency, and so BF3 must be strongest Lewis acid. So BF3 must be strongest Lewis acid. But actually the order observed is reverse. এইটা করে নেবে, এইটা expected আর observed. But the order observed is reversed. It is due to strong back donation. It is due to strong back donation of electron pair by fluorine atom. It is due to strong back donation of electron pair by fluorine atom to electron deficient boron atom. To electron deficient boron atom. This back bonding 2p pi back bonding, 2p pi back bonding makes boron atom
of BF3 least electron deficient makes boron atom of BF3 least electron deficient, so it is weakest Lewis acid. So it is weakest Lewis acid. On the other hand, the extent of pi donation is minimum in case of Bi3. The extent of pi donation is minimum in case of Bi3. Therefore, the central boron atom in Bi3 is most electron deficient. Therefore, the observed trend is followed. এইভাবেই লিখবে পরীক্ষায়, তাহলেই হবে। তারপরের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন নাম্বার 3 কি ছিল? প্রত্যুষা বলো। CHCl3 is more acidic than এইটা হচ্ছে CHF3. আমাদের ক্লোরোফর্ম, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। বলছে ক্লোরোফর্মের থেকে আমাদের যে ফ্লুরোফর্ম আছে সেটা হচ্ছে মানে এইটা বেশি অ্যাসিডিক, ফ্লুরোফর্ম হচ্ছে লেস অ্যাসিডিক। এইবার দেখো আমি কি বলছি। ধরো এইখানে তিনটে, দুটোই দেখবে তুমি sp3 হাইব্রিডাইজড। যদি আমরা ক্লোরোফর্মও করি তাহলেও sp3 হাইব্রিডাইজড, আর আমাদের ফ্লুরোফর্ম করলেও আমাদের sp3 হাইব্রিডাইজড। দেখো দুটোই আমাদের sp3 হাইব্রিডাইজড। এবার দেখো দুটো sp3 হাইব্রিডাইজড ঠিক আছে, কথাটা আমার এইখানে যে sp3 হাইব্রিডাইজড হলো সব ঠিক আছে, এটার অ্যাসিডিটি বেশি এটার অ্যাসিডিটি কম কেন? দেখো আমরা যখনই কোনো অ্যাসিডের, ধরো আমরা HF কে আমরা অ্যাসিড বলি বা HCl কে আমরা অ্যাসিড বলি কেন বলতো? কারণ যদি HF বা HCl যদি ভেঙে আমাদের H+ তৈরি করে তাইলেই আমি বলবো ওকে অ্যাসিড। তার মানে কি H+ যদি ভেঙে যায় তার মানে আমাদের Cl- এও ভেঙে যাবে। এবার আমরা দেখি যে এটা যতটা স্টেবল হবে ততই কি ওর টেন্ডেন্সি থাকবে যে এই বন্ডটা ভাঙার। দেখো তো এই কথাটা বুঝতে পারলে নাকি? আমরা কি বলছি যে একটা অ্যাসিড যখন আমাদের H+ দেয় তখনই আমি তাকে কি বলি? অ্যাসিড, নয় আমরা ওকে অ্যাসিড হিসেবে গণ্য করি না। এইবার দেখো এই H+ টা বেরোতে গেলে কি ইকুয়াল অ্যামাউন্টে ওর এইটা Cl- ও তো বেরোতে হবে। এবার যদি Cl- টা যত বেশি স্টেবল হবে তত কি এই বন্ডটা ভেঙে ও তাড়াতাড়ি H+ দিতে পারবে। প্রত্যুষা বুঝতে পারলে? এইবার যদি সেটা হয় তাহলে আমি বলতে পারি যে এটাকে আমরা বলি কনজুগেট বেস। তার মানে কনজুগেট বেস যত স্টেবল তত আমাদের কি এই যে এই ট্রান্সফরমেশনটা হওয়ার চান্স কি তত বেশি, তাই তো? এইবার দেখো তাইলে আমাদের দেখে নিই CHCl3 ক্লোরোফর্ম। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে H+ ছাড়লে ওর কাছে আসে হচ্ছে CCl3-। এটা হচ্ছে ওর কনজুগেট বেস। আর আমাদের কি আছে? CHF3। এবার এটাও যদি ভাঙে তাহলে H+ আর কি আছে? CF3-। ঠিক আছে? এইবার দেখো এই CF3- এইটার এই দুটোর এটাও হচ্ছে আমাদের কনজুগেট বেস। এবার বলছে এটা বেশি অ্যাসিডিক, তার মানে আমরা বলতে পারি যে এই CCl3- এটা বেশি স্টেবল। কারণ এটা যত স্টেবল হবে, CCl3- টা যত বেশি স্টেবল হবে অ্যাজ কম্পেয়ার টু CF3 তত বেশি তো আমাদের কি H+ জেনারেট করবে, আর H+ জেনারেট করলো মানেই ও তত বেশি অ্যাসিডিক। দেখো বুঝতে পারলে কিনা? CCl3 টা কেন বেশি স্টেবল? না সেটা পরে বলছি। তার মানে এটা স্টেবল যত হবে তত আমাদের কি এটার অ্যাসিডিটি বাড়বে। এটুকু ক্লিয়ার তো?
আর তার মানে আমরা এই কথাটা বুঝতে পারছি, যখন এটার থেকে এটা বেশি অ্যাসিডিক, তার মানে আমরা বুঝতে পারছি স্টেবিলিটি অফ CCl3 minus is greater than CF3 minus। বোঝা গেল? বোঝা গেল? এইবার দেখো আমাদের কি ক্লোরিন, কার্বন আছে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, আর আমাদের তিনটে কি আছে, ক্লোরিন আছে এরকম ভাবে, আছে তো? এইবার দেখো এইখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা কোথায় আছে, পি অরবিটালে। পি অরবিটালটা কি এখানে নেগেটিভ চার্জ থাকার জন্য ও ফিল্ড অরবিটাল, ফিল্ড অরবিটাল। আর এখানে কি আছে আমাদের, ক্লোরিনের ভেকেন্ট ডি অরবিটাল আছে। তুমি যদি দেখো ক্লোরিন হচ্ছে 3p5 পর্যন্ত, কিন্তু 3d 0, মানে 3d তে কোনো ইলেকট্রনই নেই, তার মানে ওর ভেকেন্ট ডি অরবিটাল আছে, ভেকেন্ট ডি অরবিটাল। এবার ভেকেন্ট ডি অরবিটাল যদি থাকে, তিনটে ক্লোরিনেরই কি আছে, ভেকেন্ট ডি অরবিটাল আছে। এইবার দেখো তার মানে কি, ও এইখান থেকে ও পাই কি করতে পারছে, পাই বন্ডিং দিয়ে নিতে পারছে, মানে পি পাই ডি পাই একটা ব্যাক বন্ডিং হচ্ছে, দেখো পি পাই ডি পাই একটা কি পাই বন্ডিং হচ্ছে। এবার এই রকম যদি পাই বন্ডিং হয়, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই এই যে নেগেটিভ চার্জটা সেটা কি ডিলোকালাইজ করতে পারবে। ডিলোকালাইজেশন মানেই নেগেটিভ চার্জের স্টেবিলাইজেশন। তার মানে এখানে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং হলো, তার মানে কি ডি পাই ডি পাই ব্যাক বন্ডিং করে এই নেগেটিভ চার্জটা যে কার্বনের উপরে ছিল সেটা কি ও স্প্রেড করে দিতে পারছে, আর স্প্রেড করে দিতে পারলেই মানে কি ও স্টেবল। কিন্তু ইন কেস অফ CF3 মাইনাস, CF3 মাইনাস তুমি দেখবে এখানে কিন্তু আমাদের কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, এইখানে ফ্লুরিন, ঠিক আছে? এইবার দেখো ফ্লুরিন কি করছে, নিচের দিকে টানছে, ওরও কাছেও কিন্তু কি, ওর কাছেও ফিল্ড পি আছে, ও এই দিক দিয়ে টানছে, আর এখান থেকে যে দেবে সেই ব্যাক বন্ডিংটা কিন্তু পসিবল না, কারণ এখানে কার্বনেরটাও ফিল্ড, এখন কার্বনের অরবিটালটাও ফিল্ড আছে, কারণ নেগেটিভ চার্জটা কার্বনের উপর পড়েছে। তার মানে এই যে আমাদের কনজুগেট বেসটা হলো, এটা কিন্তু স্টেবিলাইজ করতে পারছে না, স্টেবিলাইজ হতে পারছে না, কারণ এখানে যে ব্যাক বন্ডিংটা সেটা পসিবল নয়, কারণ আমাদের দুটোই দুটোই আমাদের কি ফিল্ড অরবিটাল। যদি দুটোই ফিল্ড অরবিটাল থাকে তাহলে কি হবে, ও দিতেই পারবে না, আর দিতে না পারলে মানে কি এখানে ইলেকট্রন ইলেকট্রনের রিপালশন শুরু হবে। তার মানে আমাদের শুধুমাত্র CCl3 মাইনাসটা স্টেবল হলো কিসের জন্য, ডিউ টু vacant d orbital of ক্লোরিন। দেখো এই কথাটা বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে? তাহলে একটু লিখে নাও, একটু লিখে নাও, অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি কনসিডারেশন। যদি আমি ইলেকট্রোনেগেটিভিটি কনসিডারেশন শুধু করতাম তাহলে কিন্তু এটা বেশি আমাদের মনে হচ্ছিল, কিন্তু ব্যাক বন্ডিং যখনই আমরা কনসিডার করলাম তখন কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের হচ্ছে না বেশি স্টেবল, বেশি স্টেবল হচ্ছে এটা ডিউ টু পি পাই ডি পাই ব্যাক বন্ডিং। কি বলবো, পি পাই ডি পাই, কারণ এখানে কার্বনের পি পাই কিন্তু ক্লোরিনের ডি পাই ইনভলভ, ঠিক আছে? অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি কনসিডারেশন, on the basis of electronegativity consideration CHF3 must be more acidic than CHCl3, but in actually CHCl3 is more acidic than CHF3, but in actually CHCl3 is more acidic than CHF3. It is due to higher stability of
CCl3 minus ব্র্যাকেটে কনজুগেট বেস লিখবে due to higher stability of CCl3 minus anion then CF3 minus anion। তারপরে একটা লাইন দিয়ে লেখো in CCl3 minus negative charge on carbon atom get delocalized in CCl3 minus the negative charge over carbon atom gets delocalized through 2p pi 2p pi and 3d pi back bonding which is not possible CF3 minus, therefore CHCl3 is more acidic than CHF3। দেখো এই কথাটা বুঝতে পারলে কিনা প্রত্যুষা, বুঝতে পেরেছো? ভেরি গুড। তারপর আরেকটা কোশ্চেন দেব, 4 নম্বর কোশ্চেন লেখো। বলছে CH3CO CH3 form complex with BF3 while SiH3 whole twice O does not form complex with BF3 explain why। কোশ্চেনটা বুঝতে পেরেছো? বলছে এই যে এটা হচ্ছে ইথার, ডাইমিথাইল ইথার forms complex with BF3 molecule, but this ether does not form complex with dimethyl with BF3। explain why। কি করে বলবো? কোশ্চেনটা ভালো কোশ্চেন প্রত্যুষা? হ্যাঁ। ভেরি গুড, করো। তীর্থঙ্কর? হ্যাঁ স্যার। পারছো? করো একটু প্র্যাকটিস করো, দেখো পারো নাকি। অনুভব কোশ্চেনটা করো একটু, তারপরে আমাকে বলো। 2 মিনিট সময় দিচ্ছি। তোমরা এই সময় কেমিক্যাল বন্ডিং এ যত বেশি টাইম দেবে, আমি লিখে দিলাম কেমিক্যাল বন্ডিং যার যত স্ট্রং হবে তার অর্গানিক তত বেশি স্ট্রং হবে। যার কেমিক্যাল বন্ডিং যত বেশি স্ট্রং তার শুধু অর্গানিক না, ইনঅর্গানিকও তত বেশি স্ট্রং। আর ফিজিক্যালটা পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্স এর উপরে, পুরোটা তুমি যত নিউমেরিক্যাল করবে ততই তোমার ফিজিক্যাল পার্টটা ততটা স্ট্রং হবে। কিন্তু কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার এন্ড পিরিয়ডিক প্রপার্টিজ যার যত ভালো তার ইনঅর্গানিক পার্ট তত ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানিক পার্টও তত ভালো, কারণ তুমি লজিক দিয়ে তত তাড়াতাড়ি বুঝতে পারবে। হয়ে গেছে?
2 মিনিট তো হয়ে গেছে, এবার বলো কেন কেন এটা ডাইমিথাইল ইথার ফর্মস কমপ্লেক্স উইথ BF3 while disillyl ether does not. সিলিকনের ওই এটাতে ব্যাক বন্ডিং হয়। হ্যাঁ দেখো, এইবার আমরা এটা অ্যান্সার যখন করতে যাব, মানে দেখো এটা কি বলছে বলো তো, আমি ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে ব্যাক বন্ডিং হয় তো কি হয়, কমপ্লেক্স ফর্ম করে না কেন। দেখো এটা হচ্ছে CH3 ও CH3, এটা যদি দেখো তাহলে দেখবে এটার দুটো লোন পেয়ার আছে। আমি যদি দেখি ডাইমিথাইল ইথার, এটা যে হাইব্রিডেশন দেখি তাহলে sp3 হাইব্রিডাইজড, তোমরা পড়ে দেখবে এখানে দুটো লোন পেয়ার আছে। তোমরা তো এখন হাইব্রিডাইজেশন ভালোই শিখে গেছো। এবার দেখো, আর আমরা BF3 কে ইসে কেন বলি বলো তো, লুইস অ্যাসিড, কারণ ওর কি, কারণ কি ওর ইনকমপ্লিট অক্টেট আছে। তার মানে কি এই ও একটা এইখান দিয়ে ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে, এবার নিল, তার মানে কি ও এখানে যদি লোন পেয়ার অ্যাভেলেবেল থাকে বা ইলেকট্রন যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে পেয়ার অফ ইলেকট্রন যদি অ্যাভেলেবেল থাকে তখনই তো এই মানে কমপ্লেক্স ফর্মেশনটা হবে। মানে কমপ্লেক্স ফর্মেশনের ফলে কি হলো, ও CH3 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 CH3, আর এটা দেখো একটা কমপ্লেক্স ফর্ম করলো BF3 এর সঙ্গে, দেখো এরকম একটা কমপ্লেক্স তৈরি হলো। মানে এই যে লোন পেয়ারটা এইভাবে দিলে এটা কোঅর্ডিনেট বন্ড টাইপের একটা হলো। এর কমপ্লেক্স ফর্মটা করবেটা কখন, তার মানে আমি বলতে পারছি যে লোন পেয়ার এটা অ্যাভেলেবেল, ঠিক আছে, অ্যাভেলেবেল। এইবার দেখো যখন আমাদের কাছে SI H3H2 O আছে, তখন আমরা দেখছি অক্সিজেনের মাথায় কি লোন পেয়ার আছে এরকম ভাবে। তাহলে অক্সিজেনের মাথায় যে p অরবিটাল আছে সেটা কি আমাদের ফিল্ড p অরবিটাল, আর এর সঙ্গে দুটো আমাদের কি সিলিকন আছে এরকম H3 SiH3 এরকম ভাবে আছে। এই দুটো কি করছে, ভেকেন্ট d অরবিটাল আছে এদের, ভেকেন্ট d অরবিটাল, তার মানে কি ভেকেন্ট d অরবিটাল। এবার দেখো ভেকেন্ট d অরবিটালে যাবে কেন ও, দেখো এইখানে অক্সিজেন আর সিলিকনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। এবার অক্সিজেন এইদিকে নিজের দিকে টানছে, ইলেকট্রন যখনই রিপালশন বাড়ছে ও কি করছে এই দিক দিয়ে আবার ডোনেশন করছে। সিমিলারলি এইখানেও করবে, এইখান দিয়ে অক্সিজেন নিজের দিকে টানছে, আর এদিকে যখন ইলেকট্রন রিপালশন অক্সিজেনের উপর বাড়ছে পাই দিয়ে ডোনেশন শুরু করেছে। তার মানে কি একটা পিপাই ডিপাই একটা ব্যাক বন্ডিং শুরু হলো, দেখো পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। এবার এই পিপাই ডিপাই ব্যাক বন্ডিং এর জন্য কি হচ্ছে বলতো, এই লোন পেয়ার গুলো ওভার দ্য অক্সিজেন এই লোন পেয়ার গুলো আর অ্যাভেলেবল থাকছেই না, এগুলি কি পিপাই ডিপাই ব্যাক বন্ডিং এ এঙ্গেজ হয়ে গেছে। এবার যদি এঙ্গেজ হয়ে যায়, লোন পেয়ার যদি নাই থাকে, তাহলে BF3 তে ও গিয়ে কি দেবে, BF3 তো লুইস অ্যাসিড, ও শুধু ইলেকট্রন চাইছে, যদি ইলেকট্রন নাই থাকে তাহলে চিলেট ফর্মেশন করবে কি করে, এই ডোনেশনটা হবে কি করে, কথাটা বুঝতে পারলে প্রত্যুষা? হ্যাঁ। তাহলে যদি এই ডোনেশনটা নাই হয় তার মানে কি কমপ্লেক্স ফর্ম করতে পারবে এরকম, পারবে? না, না। আর যদি কমপ্লেক্স ফর্ম নাই করতে পারে তাহলে আমাদের কি রিঅ্যাকশনটা হলো না। তাহলে এটা কি লিখিয়ে দেবো নাকি তোমরা লিখে নিতে পারবে একটু, না, তাহলে যাই, লিখে নিতে পারো। ঠিক আছে তাহলে একটু জায়গা ছেড়ে রাখো, যখন ফ্রি টাইম থাকবে তখন একটু লিখে নেবে, নিজের মতন করে যেটা বুঝলে সেটা লিখে নেবে। অনুভব বুঝেছো? ওকে, ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ব্যাক বন্ডিং। এর পরে আসবো আমরা খুব ভালো একটা জিনিসে, সেটা হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি, এটাকে আমরা কি বলি,
এমওটি। এমওটি আগে আমরা পড়েছিলাম ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, এখন আমরা পড়বো হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে যেই বা ভালো ভালো পরীক্ষা, ঠিক আছে? এখানে একটু লিখে নাও, এখানে একটু লিখে নাও যে 1 নম্বর লেখার আগে একটু বলে দিই, ধরো মলিকুলার অরবিটাল থিওরি আমাদের দরকার পড়লো কেন? আমাদের ভিভিটি তো ছিল ভালো, তবু আমাদের মলিকুলার অরবিটাল থিওরি দরকার পড়লো কেন? যেমন দেখো ভিভিটি আমাদের বলেছে যে যদি আমাদের কাছে আনপেয়ার একটা ইলেকট্রন থাকে আর যদি সেটা অন্য একটা অ্যাটমের আনপেয়ার ইলেকট্রন থাকে তাহলে সেটা জুড়ে যাবে যদি তারা অপোজিট স্পিনে থাকে। তার মানে আমাদের কাছে বন্ডিং করার একটাই ক্রাইটেরিয়া ছিল, নাম্বার অফ, যতগুলো আমরা বন্ড করতে চাই তাহলে অ্যাকর্ডিং টু ভিভিটি ততগুলো আমাদের নাম্বার অফ, মানে কি বলবো, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে। কিন্তু আমরা কোনো ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছিলাম না, ধরো একটা কোনো মলিকিউল আছে, সেই মলিকিউলটার ম্যাগনেটিক প্রপার্টি কেমন হবে, ম্যাগনেটিক প্রপার্টি প্রপার্টি কেমন হবে সেটা কিন্তু, প্রপার্টিজ কেমন হবে সেটা কিন্তু ও একদম বলতে পারেনি ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। তারপরে কোনো মলিকিউল, কোনো মলিকিউল সে মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা ইসি তার মধ্যে থাকবে কি থাকবে না সেরকম ভাবে কিন্তু বলতে পারবে। তারপরে পাই বন্ডের মুভমেন্ট কেমন হবে বা পাই বন্ডের নেচার কেমন হবে সেগুলোও কিন্তু আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের বলতে পারেনি, ঠিক আছে? তারপরে প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক নেচারের মধ্যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এইসব নেচার কিন্তু ও এক্সপ্লেইন করতে পারে না। তারপরে ও কিন্তু যেই সব কম্পাউন্ড, যেমন কি বলবো, ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড, তাদের কিন্তু বন্ডিং আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের এক্সপ্লেইন করতে পারে না। তো এইসব আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির মানে কম থাকার জন্য, এইসব জিনিস এক্সপ্লেইন না করতে পারার জন্যই আমাদের যে একটা নতুন একটা থিওরি আসলো, সেটাকেই আমাদের কি বলি, মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি। একটু লিখে নাও, ভ্যালেন্স বন্ড থিওরি fails to explain the paramagnetic behavior of O2 molecule, the paramagnetic behavior of O2 molecule. It fails to explain the bonding in electron deficient compounds. It fails to explain the bonding in electron deficient compounds as well as metals and intermetallic compounds. তারপর লেখো, it fails to encounter many molecule whereas the bonding electron, it fails to encounter many molecules where the bonding electrons are not localized. It fails to encounter many molecules where the bonding electrons are not localized, although it is involves the concept of resonance where it is not possible, but although it is involves the concept of resonance where it is not possible to write a definite structure for a molecule or ions, where it is not possible to write a definite structure for a molecules or ions, ঠিক আছে? তার মানে আমাদের দেখো আমাদের কি বলছে যে এইসব জিনিসগুলো আমাদের এক্সপ্লেন করতে পারে না বলেই আমাদের কি হয়েছে, এই আমাদের এমওটি এসছে। এইবার দেখো আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি, ধরো আমাদের এইরকম একটা অ্যাটম আসছে, ঠিক আছে, এটা পজিটিভ, এটা পজিটিভ। তো ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের ডাইরেক্টলি বলে, সরি এখানে একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, দুটোকেই আমরা সেম পেজে নিয়েছি। যখন আমাদের ভিভিটি করছে, ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের বললো যে এই অ্যাটমটার কাছে একটা ইলেকট্রন থাকতে হবে একটা বন্ড বানানোর জন্য, এই অ্যাটমটার কাছেও একটা বন্ড মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, কিন্তু তাদের আনপেয়ার্ড অফ ইলেকট্রনটা এই যে ইলেকট্রনটা আছে তার অপোজিট স্পিনে থাকতে হবে। তার মানে যখন আমাদের বন্ড করবে সিগমা বন্ড ডিউ টু হেড অন কলিশন, আমাদের এরকম একটা বন্ড তৈরি করে দেবে, এই যে আমাদের নিউক্লিয়াস। তো এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভিভিটি। কিন্তু যখন আমাদের
মলিকুলার অরবিটাল আমরা দেখলাম, তখন আমরা দেখছি যে যখন এরা সেম ফেজে আছে মানে পজিটিভ পজিটিভ ফেজে আছে, তখন আমরা দেখছি এরা অ্যাডিশন হয়ে এইরকম একটা বড় একটা পজিটিভ সাইন আমাদের তৈরি করছে। আবার যখন এইটা পজিটিভ এইটা নেগেটিভ আছে, দেখা যাচ্ছে যে এরা এই নেগেটিভটা এইদিকে চলে আসলে একটু, এটা একটু পোলারাইজ হয়ে এইদিকে পজিটিভটা চলে আসলো। এইবার দেখো যখন এরা অ্যাডিশন হয়ে গেছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে বন্ডিং সিচুয়েশন, বন্ডিং সিচুয়েশন। আর যখন এরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে বা একটা নোড তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি নোড, পজিটিভ আর নেগেটিভের মাঝখানে যখন নোড সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন আমরা বলি হচ্ছে অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং সিচুয়েশন। ঠিক আছে, দেখো বোঝা গেল নাকি? তার মানে অ্যান্টি বন্ডিং সিচুয়েশন কখন হবে? যেমন আমি তোমাকে বলছি, ধরো এইখানে আমাদের নেগেটিভ, এইখানে আমাদের পজিটিভ দিলাম, তাহলে অ্যান্টি বন্ডিং সিচুয়েশন এবি সিচুয়েশনে এইদিকে নেগেটিভটা চলে আসবে, এখানে একটা নোট পড়লো, এইখানে আমাদের একটা পজিটিভ চলে আসবে। আবার যেমন পি অরবিটালের মধ্যে হচ্ছে অ্যান্টি বন্ডিং সিচুয়েশন, দেখো কেমন হবে। পি অরবিটালের মধ্যে অ্যান্টি বন্ডিং সিচুয়েশন মানে এই নেগেটিভের সঙ্গে পজিটিভ আসবে, তার মানে কি হবে দেখো, এইটা তো যেমন রইলো নেগেটিভ, এটা নেগেটিভ রইলো, কিন্তু পজিটিভটা ছোট হয়ে গিয়ে এরকম হয়ে গেছে, এখানে ডট ডট ডট, এইটা আবার আমাদের নেগেটিভ হয়ে আর এইটা আমাদের পজিটিভ হয়ে গেল। দেখো এইরকম সিচুয়েশন তৈরি হলো, এগুলি সব হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং সিচুয়েশন, অ্যান্টি বন্ডিং। আর বন্ডিং গুলো কিরকম হবে? বন্ডিং গুলো বন্ডিং গুলো হবে এরকম যে, ধরো এই যে একটা পি অরবিটাল আছে, আর পি অরবিটাল ধরো পাই এর যখন করবে, পাই বন্ডিং এর যদি আমাদের এরকম হয়, তাহলে দেখবে সেম ফেস করলে উপরে একটা আমাদের পজিটিভ দিই, আমরা নিচে একটা পজিটিভ দিই, দেখো নিচে একটা নেগেটিভ দিই, দেখো দুটোই আমাদের অ্যাডিশন হয়ে গেছে, নাম্বার অফ নোড কিন্তু আমাদের বাড়েনি। তার জন্য এটাকে আমরা বলি বন্ডিং সিচুয়েশন, বন্ডিং মানে দেখো উপরে দুটো পজিটিভ জুড়ে গিয়ে একটা বড় পজিটিভ, আর আমাদের নিচে নেগেটিভ দুটো জুড়ে গিয়ে একটা নিচে একটা বড় নেগেটিভ। এবার আবার দেখো বন্ডিং সিচুয়েশন এরকম ভাবে তৈরি হতে পারে, যদি আমরা এটা পাই বন্ডিং এর ক্ষেত্রে বলছিলাম, যদি আমাদের সিগমা বন্ডিং এর ক্ষেত্রে হয় তাহলে কি হবে, এইটা হবে পজিটিভ, এইটা আমাদের দেখো পজিটিভ আসতে হবে, কারণ বন্ডিং এর জন্য কি পজিটিভ পজিটিভ লাগবে, তখন আমাদের বন্ডিং সিচুয়েশন তৈরি হয়ে দেখো এইরকম হবে, এইরকম এই দেখো পজিটিভ পজিটিভ গুলো জুড়ে একটা পজিটিভ হয়ে গেছে, এই নেগেটিভ, এটাকে আমরা কি বলবো বন্ডিং সিচুয়েশন, বন্ডিং সিচুয়েশন। বন্ডিং সিচুয়েশনে অলওয়েজ দেখো আমরা যখন অ্যান্টি বন্ডিং সিচুয়েশন করেছি নাম্বার অফ নোডস আমাদের বেড়ে গেছে, কিন্তু বন্ডিং সিচুয়েশনে আমাদের নাম্বার অফ নোডস কিন্তু দেখো আগে যেটা ছিল, দেখো এখানে দুটো 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 আছে, এইখানেও দেখো দুটোই আছে, নাম্বার অফ নোড সেম থাকবে বা কমে যাবে। ঠিক আছে, বন্ডিং সিচুয়েশনে আমাদের নাম্বার অফ নোডস হয় সেম থাকবে নয় কমে যাবে, কিন্তু অ্যান্টি বন্ডিং সিচুয়েশনে আমাদের কি হয়, নাম্বার অফ নোডস কিন্তু আমাদের বেড়ে যায়। আর নাম্বার অফ নোডস মানে আমরা বুঝতে পেরেছি পজিটিভ নোডস কোথায় আসে, পজিটিভ নেগেটিভে মানে মাঝখানে আসে হচ্ছে আমাদের নোড, এটা হচ্ছে নোড। ঠিক আছে, এই নোড আসা মানেই হচ্ছে ডিস্টেবিলাইজেশন, যত আমাদের নোড বাড়বে তত আমাদের ডিস্টেবিলাইজিং হবে, তত আমাদের অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার কিন্তু বাড়বে। তার মানে আমরা যদি দেখি এক কথায়, তাহলে বন্ডিং সিচুয়েশনটা কি, বন্ডিং সিচুয়েশনটা হচ্ছে আমাদের যেখানে নাম্বার অফ নোডস কিন্তু একদম কম, আর অ্যান্টি বন্ডিং সিচুয়েশনটা কি, যেখানে আমাদের নাম্বার অফ নোডস কিন্তু আমাদের বাড়ছে, আর নাম্বার অফ নোডস বাড়লে আমরা কি বলবো, এনার্জি বাড়ছে সিস্টেমের, আর সিস্টেমের যদি এনার্জি বাড়ে সিস্টেম ডিস্টেবিলাইজ হচ্ছে, তার মানে অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? কথাটা বুঝতে পারলে? ঠিক আছে, এই এই যে সিচুয়েশন, এই যে এগুলি করলাম, এইবার এইগুলোকে আমরা ভালোভাবে বোঝাতে পারি সাই দিয়ে, কিন্তু দেখো আমরা কি করেছি, ধরো সাই, এগুলো আমরা দেখেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে, অনুভব আমরা পড়েছিলাম, তোমার মনে আছে হয়তো, আমরা সাই আমরা কি বলছিলাম, ধরো আমরা বলছিলাম যে কি হয়, একটা এইরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ আছে, এইরকম এরকম একটা ওয়েভ আছে, আমরা বলছিলাম যে যখনই আমরা কোনো কিছু করি সাই স্কোয়ার বের করি, প্রবাবিলিটি বের করি,
সাই স্কোয়ার মানে কি, ধরো এইটা সাই এ, এইটা একটা আরেকটা আছে সাই বি, যখন এরা পজিটিভ মানে সেম ফেজে থাকবে, সেম ফেজে থাকবে তার মানে কি এটা পজিটিভ, এইটাও পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, যখন সেম ফেজে থাকবে তখন যদি তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, তার মানে আমরা কি বলতে পারি, যে ধরো এটা এই দুটো মিক্স আপ হয়ে একটা সাই তৈরি করলো, তার মানে আমরা বলতে পারবো সাই এ প্লাস সাই বি, সাই বি। এটা হচ্ছে এর পরিমাণটা, দেখবে এর পরিমাণটা কিন্তু আমাদের এইরকম ভাবে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কারণ আমরা বলেছিলাম না যে আমরা যদি সমুদ্রে যাই, সমুদ্রে যাই, তাহলে আমরা কি দেখেছিলাম যে একটা ঢেউ যদি এই দিক দিয়ে আসে, আর একটা ঢেউ যদি সেমি ডিরেকশনে আসে, তাহলে আমরা দেখতে পারি যে এর মানে কি বলবো, এর কিন্তু হাইট বেড়ে যায়। তার মানে আমরা বলতে পারছি কি, যে ডিউ টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমাদের কি হচ্ছে, এই ওয়েভ গুলো আমাদের কি হচ্ছে অ্যাডিশন হয়ে যাচ্ছে। তার মানে এদের যে এই কি বলবো অ্যামপ্লিটিউডটা আছে সেটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, যত আমাদের সেটা বাড়বে তাহলে কিন্তু আমাদের কি ইন্টেনসিটিও বাড়বে। এবার দেখো এটা আমাদের চলে আসলো, তাহলে সাই স্কোয়ার কি হবে, সাই এ প্লাস সাই বি এর স্কোয়ার। এবার আমরা জানি সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার প্লাস টু সাই এ সাই বি। তাহলে তোমরা যদি দেখো তুমি দেখবে এই জায়গাটাও নিয়ে নিয়েছে, এটা হচ্ছে আমাদের টু সাই এ সাই বি, এই জায়গাটা। তার মানে দেখো ফাইন্ডিং অফ ইলেকট্রন সাই স্কোয়ার কি, সাই স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, তার মানে দেখবে এইটাও আমাদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের এগুলো একটু মানে কঠিন কনসেপ্ট, এখন আমি বোঝাচ্ছি না, এটা জাস্ট একটু বলে দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা যদি একটা নর্মাল মলিকুল নিয়ে নিই, নর্মাল মলিকুল নিয়ে নিই, যেমন কি মলিকুল, ধরো একটা মলিকুল নিয়ে নিই, এইচ মলিকুল, হাইড্রোজেন মলিকুল, এইচ হাইড্রোজেন মলিকুল। এইটা যখন তৈরি হয় তার মানে এটা দুটো আমাদের কি থেকে তৈরি হয়েছে, অ্যাটমিক অরবিটাল থেকে তৈরি হয়েছে। কিরকম আমরা লিখতে পারি, যে হাইড্রোজেন অ্যাটম, অ্যাটম আরেকটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে যখন আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, তখনই আমাদের কি হয়েছে, H2 মলিকুল তৈরি হয়েছে। এরকম ভাবে দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল, হাইড্রোজেন অ্যাটমিক অরবিটাল। এটা কোনটা, দেখো হাইড্রোজেনের একটাই অ্যাটমিক অরবিটাল আছে 1s1, এরকম ভাবে। আরেকটা হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল হচ্ছে এটা, এটাও আমাদের 1s1, এরকম ভাবে আছে। এইবার যখন এটা দুজন আসবে, দেখো 1s যদি আমাদের আসে, একটা হচ্ছে আমাদের এইরকম ভাবে আসতে পারে পজিটিভ পজিটিভ, তখন আমাদের একটা বন্ডিং সিচুয়েশন হয়ে বড় পজিটিভ চলে আসবে। আর আমাদের পজিটিভ আর নেগেটিভ ভাবে আসতে পারে, তখন আমাদের অ্যান্টি বন্ডিং সিচুয়েশন হয়ে এইদিকে একটা হাই পজিটিভ একটা নোট, এই আমাদের একটা নেগেটিভ। তো একটা হচ্ছে আমাদের বন্ডিং সিচুয়েশন তৈরি করছে, দেখো বন্ডিং সিচুয়েশন তৈরি করছে, সেটা নিচের দিকে গেল। আর যেটা আমাদের উপর দিকে গেছে সেটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং, তাহলে এটা হচ্ছে সাই অ্যান্টি বন্ডিং, আর এটা হচ্ছে সাই বন্ডিং, দুটোর মিলনের ফলে। এবার দেখো এটা যখনই তৈরি হয়েছে, তার মানে দেখো আমাদের ইলেকট্রনটা প্রথমে কোথা থেকে ভর্তি হবে, ইলেকট্রনটা অলওয়েজ আমাদের ভর্তি হবে হচ্ছে বন্ডিং থেকে। তাহলে একটা ইলেকট্রন আসলো, একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, দুটো। তার মানে এইখানে আরেকটা ইলেকট্রন চলে আসলো, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, দেখো এরা পেয়ার আপ করে গেছে। তার মানে বন্ডিং এ কত আছে, বন্ডিং এ দুটো ইলেকট্রন, 2 ইলেকট্রন।